প্রিয় ভাই ও বোনেরা, এর আগের দিন তোমাদের যে ভিডিওটি আমি দিয়েছিলাম সেই ভিডিও ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কোনো একটি যৌগে উপস্থিত নির্দিষ্ট কোনো মৌলের পরমাণুর রাসায়নিক যে শতকরা সংযুতি অর্থাৎ শতকরা পরিমাণ সেটা কি করে নির্ণয় করতে হয়। পাশাপাশি আমরা আরেকটি বিশেষ টাইপের প্রবলেম আগের দিন আলোচনা করেছিলাম, যেটি হলো যদি কোনো একটি প্রশ্নে বলে দেওয়া থাকে যে বিভিন্ন মৌলের শতকরা অনুপাত এত এত, তাহলে ওদের দ্বারা গঠিত যৌগটির আণবিক সংকেত কী হবে সেই সংক্রান্ত কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম এবং আশা করছি তোমরা সবাই সেগুলো একদম ভালো মতো বুঝতে পেরে গেছো। তাই তোমাদেরকে যে আমি হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কটাও তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিয়েছো। আজ তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের নিউমেরিক্যাল প্রবলেম আলোচনা করতে চলেছি। এই টপিকটিকে বলা হয় রাসায়নিক গণনা এবং এ সংক্রান্ত গাণিতিক সমস্যা। ঠিক আছে, এবার এই গাণিতিক সমস্যাগুলিকে ওজন কিংবা ওজন আয়তন ইত্যাদি ভাগে ভাগ করা হয়ে থাকে। তাহলে চলো এই সংক্রান্ত প্রথম যে আমাদের প্রবলেমটি রয়েছে সেটি আমরা দেখে নিই একটু। তাহলে আমাদের প্রথম প্রবলেমটি রয়েছে 2 কেজি CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট থেকে এসটিপিতে কত আয়তন CO2 পাওয়া যাবে তা গণনা করো। ঠিক আছে, তাহলে প্রশ্নে বলেছে 2 কেজি CaCO3 থেকে এসটিপিতে আমরা কত আয়তনের CO2 গ্যাস পাবো। তাহলে কি করে প্রবলেমটা করব, চলো একটু আমরা লজিক্যালি বুঝে নিই বিষয়টি। দেখো, প্রথমেই তোমাকে জানতে হবে CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনের যে পদার্থটি রয়েছে তাকে তাপ দিলে এই যৌগটি ভেঙে যায় এবং ভেঙে গিয়ে উৎপন্ন করে CaO আর CO2-র একটি মিশ্রণ, অর্থাৎ CaO ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস এক্ষেত্রে উৎপন্ন হয়। ঠিক আছে, এবার আমরা আলাদা আলাদাভাবে এখানে বের করে দেখে নিই যে CaCO3 এর আণবিক ভর কত হচ্ছে। তাহলে দেখো, CaCO3 যদি আমরা আণবিক ভর বের করি তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে কত 40 প্লাস কার্বনের জন্য হবে 12 প্লাস 3 ইন্টু 16, তাহলে দেখা যাচ্ছে 40 প্লাস 12 প্লাস 48। তাহলে এই যোগফলটি করলে তোমরা পাবে কত বলো তো, 100। তাহলে CaCO3 আণবিক ভর 100। একইভাবে আমরা তাহলে CaCO3 আণবিক ভর পেয়ে গেলাম। তাহলে আমরা এইভাবে ভাবতে পারি, না দেখো তো, যে 1 মোল CaCO3-কে তাপীয় বিয়োজন করার ফলে আমরা 1 মোল CO2 পেয়েছি। তাহলে এটা 1 মোল নেওয়া হয়েছে এবং তাকে তাপীয় বিয়োজন করার ফলে আমরা কার্বন ডাইঅক্সাইড পেয়েছি 1 মোল, এই পরিমাণ। এবং 1 মোল CaCO3-র ভরই কত না 100 গ্রাম। তাহলে দেখো তো লেখা যায় এরকম, 100 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায়। তাহলে কি লেখা যায় বলো তো, 100 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় 1 মোল। আবার 1 মোল যে কোনো গ্যাসেরই এসটিপিতে আয়তন কত হয় তোমরা তো জানোই, যে 1 মোল যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন হয় 22.4 লিটার, তাই না? তাহলে এবার তোমাকে বলেছে 2 কেজির জন্য কত পাওয়া যাবে। তাহলে এবার তুমি 1 গ্রামের জন্য বের করো, আর 2 কেজি অর্থাৎ 2 কেজি লিখে দিলে হবে না, 2 কেজিকে কিন্তু আমাদেরকে গ্রামে আনতে হবে। তো 2 কেজি অর্থাৎ 2000 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় সমান সমান করে বের করতে হবে। তাহলে 1-এর জন্য দেখো আমরা পাবো 22.4 ভাগ 100, আর 2000-এর জন্য কি পাবো 22.4 ভাগ 100 গুণিত 2000। তাহলে এই ক্যালকুলেশনটা আমি করি, দেখি কত আসছে। তাহলে এই দুটো জিরোকে কেটে দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা দেখো ক্যালকুলেশন করে পেলাম 448 এত লিটার। তাহলে এটি হয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে এই যে CaCO3-এর আণবিক ভর, এটা তোমরা রাফেও বের করে নিতে পারো, আমি তোমাদের দেখানোর জন্য এখানেই ছোট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এবারে আমরা এই টাইপেরই আরেকটি প্রবলেম দেখে নিই। চলো দেখো, প্রশ্নে বলা হয়েছে 33 গ্রাম CO2 পেতে হলে কত গ্রাম কার্বনকে পোড়াতে হবে। অর্থাৎ
যদি আমরা কার্বনকে পোড়াই বা যেটাকে বলে দহন করাই, তাহলে কত গ্রাম কার্বনকে দহন করলে আমরা 33 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেতে পারবো। ঠিক আছে, তাহলে তোমাকে প্রথমেই এক্ষেত্রে এই রাসায়নিক সমীকরণটি জানতে হবে। কি সেই রাসায়নিক সমীকরণ? না দেখো, যদি আমরা কার্বনকে বাতাসে অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে দহন করি, তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হয় CO2। তাহলে এইটাকে বলে দহন বিক্রিয়া, বা কার্বনকে বাতাসে পোড়ালে আমরা এই বিক্রিয়াটি পাই। ঠিক আছে, এই রাসায়নিক সমীকরণটি আমরা পাই। এখন দেখা যাচ্ছে, দেখো, আমরা 1 মোল কার্বন সে 1 মোল অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করেছে, এবং 1 মোল কার্বন ডাইঅক্সাইড কিন্তু এখানে তৈরি হয়েছে বা উৎপন্ন হয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? তাহলে আমরা এখানে রাফলি ক্যালকুলেট করে নিই, তাই না? তাহলে দেখো, কার্বনের হচ্ছে 12 প্লাস, এই আণবিক ওজনগুলোকে কিন্তু তোমাদেরকে নিজেদেরকেও ক্যালকুলেশন করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু ধীরে ধীরে কী বলো তো, তোমাদেরকেও শিখে নিতে হবে। ঠিক আছে তো? তাহলে কার্বনের 12 প্লাস 2 ইন্টু 16, তাহলে হলো 12 প্লাস 16 দুগুণে 32, তাহলে 44। তাহলে আমরা বলতে পারি না যে একটা কার্বনের যদি পারমাণবিক ভর দেখি, তাহলে সেটা কত? না, 1 মোল কার্বন থেকে বাতাসে দহনের ফলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। কারণ এখানে দেখো, গ্রামে দিয়েছে এই পরিমাণটাও। আগের ক্ষেত্রে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা ছিল আয়তনে। খেয়াল করো, আগেরটাতে আয়তনে ছিল, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড গ্রামে বলেছে, তাই এটাকেও আমরা এবার গ্রামে আনলাম। তাহলে 1 মোল মানে 12 গ্রাম, যেহেতু কার্বনের পারমাণবিক ভর 12, তাহলে 12 গ্রাম কার্বনকে পোড়ালে CO2 পাই ইকুয়াল টু কত গ্রাম বলো? এক্স্যাক্টলি 44 গ্রাম। তাহলে এবার আমরা বের করব। তাহলে এবার আমাদেরকে এই কথাটা দেখো উল্টো করে লিখতে হবে। তাহলে উল্টো করে লিখি যে 44 গ্রাম CO2 পেতে হলে কার্বন পোড়াতে হবে। দেখো, ব্যাপারটা বুঝতে পারলে তো? যেহেতু আমাদেরকে কার্বনের সংখ্যাটা বা কার্বনের পরিমাণটা নির্ণয় করতে হবে, তাই আমরা কি করলাম, এই ভাষাটাকে উল্টে লিখলাম। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে হলে কার্বন পোড়াতে হবে ইকুয়াল টু 12 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য কত? আর কোশ্চেনে বলেছে 33 গ্রাম, তাহলে তার জন্য কত? লজিক ক্লিয়ার? তাহলে কনসেপ্ট ডেভেলপ হলো এখান থেকে। দেখো, পড়ানোর সময় কিন্তু এই কনসেপ্টগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল, পাশাপাশি এই লজিকগুলো, এই যে 1 মোল মানে কত গ্রাম, কী করে ক্যালকুলেট করতে হয়, কিংবা এসটিপিতে তাদের আয়তন কী হয়, এগুলো পড়ানোর সময় কনসেপ্ট দেওয়া হয়েছিল। আর ম্যাথামেটিক্যাল প্রবলেম করলে আমরা ওগুলোর অ্যাপ্লিকেশন কিন্তু শিখে নিতে পারবো। তাহলে বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই? যদি কারো কোনো ডাউট থাকে, তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই সেই ডাউটগুলোকে আমাকে জানাবে, কারণ গ্রুপটা কিন্তু আমরা সেই কারণেই খুলেছি। তাহলে দেখো, এক্ষেত্রে কাটাকাটি করে আমরা পেলাম 3 গুণ 3 = 9। এবং তোমরা প্রত্যেকেই জানো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রবলেমগুলো এই কারণেই সলভ করি, যাতে একজনের প্রবলেমের মাধ্যমেই একই প্রবলেম যদি বাকিদের থাকে, তাহলে সেগুলো যাতে সলভ হয়ে যায়। ঠিক তো? তাই প্রবলেমগুলো অবশ্যই তোমরা গ্রুপে জানাবে, এবং নিউ প্রবলেম আলোচনা করলে তবেই কিন্তু আরও ভালো মতো আমরা শিখতে পারবো। তাই গ্রুপে সবসময় প্রত্যেকে অ্যাক্টিভলি থাকবে। তাহলে এক্ষেত্রে দেখো, আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি 9 গ্রাম, তাই না? এইরকম। তাহলে আমরা প্রথম প্রবলেমটা যেমন দেখলাম, একই রকম দ্বিতীয় প্রবলেমটার ক্ষেত্রেও একইভাবে সহজভাবে আমরা আলোচনাটা বুঝে নিলাম। এই বিভিন্ন টাইপের নতুন কিছু প্রবলেম আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে? তাহলে চলো এবার পরবর্তী প্রবলেমে যাওয়া যাক। দেখো, এর আগে তোমাদেরকে যে দুটি প্রবলেম করালাম, সেই প্রবলেমগুলো তো তোমাদের এইচএসের জন্য ইম্পর্টেন্ট ঠিকই, কিন্তু এখন যে প্রবলেমটি করাবো না, সেটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা বেশ কয়েকবার প্রিভিয়াস ইয়ারের এইচএস এক্সামগুলোতে কিন্তু রিপিট হয়ে গেছে। তাই এটাকে খুব মনোযোগ সহকারে তোমরা দেখিও, এবং স্টেপ বাই স্টেপ প্রসেসগুলোকে দেখিও। কেউ কিন্তু ভুলেও এমন কাজটা করিও না যে ভিডিওটা একটু দেখলাম, দিয়ে আবার কেটে 5 মিনিট কেটে এগিয়ে নিয়ে চলে গেলাম।
দিয়ে আবার সেখানে গিয়ে আমরা দেখছি। তাহলে হবে কি, এই যে পরিশ্রম করে ভিডিওগুলো হয়তো বানানো হবে, কিন্তু শেখাটা তোমাদের কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। তার ফলে তোমাদের যে বেসটা তৈরি হওয়ার কথা, লজিকগুলো যে ক্লিয়ার হওয়ার কথা যে যে পয়েন্টগুলোতে, সেটা কিন্তু হবে না। তাই প্রত্যেকে কিন্তু একদম পর পর লাইন বাই লাইন বুঝে বুঝে ভিডিওগুলোকে দেখবে। তাহলে চলো এই ইম্পর্টেন্ট কোশ্চেনটাতে আমরা দেখে নিই কী বলেছে আগে। দেখো শুরুতেই বলছে 1.5 মানে 1.5 গ্রাম, 1.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে উত্তপ্ত করলে এসটিপিতে 360 ml CO2 উৎপন্ন হয়। এবার মিশ্রণটির শতকরা সংযুতি নির্ণয় করো। তাহলে মিশ্রণটির বলতে কোন মিশ্রণটির? না, এখানে মিশ্রণটির বলতে বোঝাচ্ছে তোমাদের যে এই যে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের যে মিশ্রণটা ছিল, সেই মিশ্রণটার কথা বলা হচ্ছে। অর্থাৎ সেই মিশ্রণটার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট কত পার্সেন্টেজ আছে আর ম্যাগনেসিয়াম কার্বনেটটাই বা কত পার্সেন্টেজ আছে, সেইটা তোমাকে নির্ণয় করতে কিন্তু বলেছে। তাহলে আমরা এর আগেও কিন্তু পার্সেন্টেজ রিলেটেড কিছু প্রবলেম করেছি, কিন্তু সেইটা অন্য জিনিস আর এটা অন্য জিনিস, ঠিক আছে? তাই খুব মনোযোগ সহকারে কিন্তু প্রবলেমটিকে দেখো। প্রথমেই আমরা কি করব বলো তো? প্রথমেই আমরা ধরে নিব যে ধরি 1.5 গ্রাম মিশ্রণে CaCO3, CaCO3 মানেই তো ক্যালসিয়াম কার্বনেট, তাহলে CaCO3টা শর্টকাটে লিখলাম। তাহলে 1.5 গ্রাম মিশ্রণে CaCO3 আছে সমান সমান x গ্রাম ধরে নিলাম। এবার এই রিলেটেড একটা ছোট্ট উদাহরণ তোমাদেরকে দিই। যেমন তোমরা ছোটোবেলায় এই টাইপের সমাধানমূলক অঙ্কগুলো করতে, যে তোমার বয়স তোমার ভাইয়ের বয়সের চেয়ে 5 বছর বেশি, তাহলে ধরে নিতে না যে ধরি ভাইয়ের বয়স x বছর, ঠিক ওই রকমভাবেই কিন্তু কনসেপ্টটা রয়েছে। তাহলে আমরা ধরে নিলাম যে 1.5 গ্রাম মিশ্রণে CaCO3 আছে x গ্রাম। তাহলে এখন এই মিশ্রণের মধ্যে MgCO3 কতটা আছে বলো তো? বলা যাবে কি? হ্যাঁ, অবশ্যই বলা যাবে, কারণ টোটাল যতটা পরিমাণ তার চেয়ে এক্সটাকে মাইনাস করে দেব, তাহলেই তো আমরা MgCO3টার পরিমাণ পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট এই পার্টটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? কি করলাম প্রথম অংশটুকু? ঠিক আছে, এবার দেখো, এবার আমরা প্রশ্নটা আরেকবার পড়ি। প্রশ্নতে বলা ছিল সেই মিশ্রণকে উত্তপ্ত করলে এসটিপিতে CO2 উৎপন্ন হয়, তাই না? অর্থাৎ সেই মিশ্রণটিকে আমরা তাপ প্রয়োগ করছি। তাহলে তাপের প্রভাবে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট কিংবা ম্যাগনেসিয়াম কার্বনেট বিয়োজিত হবে, এবং 1 নম্বর যে তোমাদের প্রবলেমটা করালাম, বিয়োজিত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে আমরা সেই রিয়াকশনটা আগে লিখে নিই। তাহলে খেয়াল করো, এরকম একটি সমীকরণ আমরা পাবো। ক্যালসিয়াম কার্বনেট, তাকে হিট দেওয়া হয়েছে বা তাপ দেওয়া হয়েছে, তাপকে কিন্তু এই চিহ্নটা দিয়ে লেখা হয়। তাই তোমরা লিখে রাখবে তাপ চিহ্ন, মানে তাপ বোঝানোর জন্য কেমিস্ট্রিতে আমরা এই চিহ্নটাকে ইউজ করি, এটাকে বলে ডেল্টা চিহ্ন। তোমরা ডেল্টা চিহ্ন কথাটা লিখে দিও। তাহলে CaCO3কে আমরা তাপ দিলে CaO এবং পাশাপাশি CO2 গ্যাস উৎপন্ন হচ্ছে সেক্ষেত্রে। এবার দেখো, আমরা CaCO3-র আণবিক ভর বের করেছিলাম না, সেটি বেরিয়েছিল 100 গ্রাম। তাহলে 100 গ্রাম যে তোমার ক্যালসিয়াম কার্বনেট, সেখান থেকে এসটিপিতে উৎপন্ন হয়েছিল কত? 22.1 মোল। যেহেতু তাই 1 মোলকে আমরা বলতেই পারি এসটিপিতে, কারণ প্রশ্নে দেখো এসটিপি বলা রয়েছে, তাই না? তাই 1 মোল মানে 22.4 লিটার। আবার এটাকে আমরা এমএলএ কনভার্ট করতে পারি না? তাহলে লিটারকে এমএলএ কনভার্ট করলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 22,400 ml। ঠিক তো? কারণ এটা তোমরা আগেও কিন্তু পড়েছো। এবার এমএলএ কেন আমি নিয়ে এলাম? তার কারণ হলো, দেখো প্রশ্নে কিন্তু এখানে এমএল কথাটা উল্লেখ করেছে, তাই আমাকে এটাকে এমএলএই আনতে হবে। তাহলে 100 গ্রাম CaCO3 থেকে আমরা 22,400 ml CO2 পাচ্ছি। তাহলে ভাষায় সেটাকে লিখবো এরকমভাবে, দেখো ভাষাটাই। তাহলে ভাষায় আমরা লিখতে পারি 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে CO2 পাই ইকুয়াল টু 22,400 ml, রাইট? ঠিক আছে তো? তাহলে এখান থেকে এবার বলবো 1 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে CO2 পাই কতটা, আর একটা কী করবো বলো? CaCO3 ধরেছিলাম কত গ্রাম মিশ্রণে, এই যে x গ্রাম, তাহলে x এর জন্য বের করব কত হচ্ছে।
প্রত্যেকটা লাইন কিন্তু খুব ভালো করে দেখবে। তাহলে 1-এর জন্য হবে 22,400 ভাগ 100, তাহলে শূন্যগুলো কেটে দিলাম। আর এক্সের জন্য হবে 224 এক্স, এরকম। ঠিক আছে, তো তাহলে এইটা দেখো পাওয়া গেল এত। তাহলে এই রকম আমরা এক্সের ক্ষেত্রে ভ্যালুটা পেলাম। এইবার একইভাবে আমরা ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রেও বের করব। ঠিক আছে, তাহলে একইভাবে MgCO3 তাকে যদি আমি হিট দিই, তাপ দিই, তাহলে সেখানে তৈরি হবে MgO এবং CO2 গ্যাস। তাহলে এটার আমাকে আণবিক ভরটা রাফে আমি বের করে নিচ্ছি এখানে। তাহলে ম্যাগনেসিয়ামের দেখো কত হয় 24 প্লাস, কার্বনের জন্য হয় 12 প্লাস, অক্সিজেনের 16 করে ইন্টু 3, তাহলে এটা দাঁড়াবে তোমার 24 প্লাস 12 প্লাস 48, তাহলে এটা দাঁড়াবে 84। ঠিক আছে, তো তাহলে এটা বেরালো তোমার MgCO3-র আণবিক ভর। তার মানে দেখো খেয়াল করো 84 গ্রাম, তার মানে MgCO3 থেকে আমরা 1 মোল CO2 পাচ্ছিলাম। আবার 1 মোল CO2 মানেই 22,400 ml বলতে পারি। ঠিক তো, তাহলে ভাষাটা এবার কি লিখবো? ভাষাটা এরকম লিখবো না, 84 গ্রাম। তাহলে খেয়াল করো আমরা লিখলাম 84 গ্রাম MgCO3 উত্তপ্ত করলে CO2 পাই ইকুয়াল টু 22,400 ml। তাহলে 1-এর জন্য কত? 22,400 ডিভাইড বাই 84। আর পাশাপাশি এবার কি বের করব? এক্স গ্রামের জন্য বের করব না, এক্স গ্রামের জন্য কিন্তু বের করব না, আমাদের MgCO3 যা ভর ধরেছিলাম তার জন্য বের করব। তাহলে দেখো MgCO3 ধরে নিয়েছিলাম 1.5 মাইনাস এক্স, তাহলে সেই পরিমাণের জন্য কত? তাহলে 1.5 মাইনাস এক্স গ্রাম MgCO3 উত্তপ্ত করলে CO2 পাই ইকুয়াল টু এটা ইন্টু 1.5 মাইনাস এক্স, এটা। এবার দেখো এটাও আমরা এমএলএ পেয়েছি, সেম অ্যাজ এটাও কিন্তু এমএলএ পেয়েছি, দুটোই এমএলএ এসছে। এটাও আমরা এমএল পরিমাণে পেয়েছি, এটাও এমএল পরিমাণে পেয়েছি। তাহলে এটা প্লাস এটা দুটোকে যোগ করলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি না 360 ml, কারণ বলে দেওয়া হয়েছিল যে এসটিপিতে 360 ml CO2 উৎপন্ন হয়। তাহলে এটাকে আমরা শর্তানুসারে হিসাবে লিখতে পারি। তাহলে লেখা যায়, দেখো শর্তানুসারে দিয়ে কি লেখা যায়? লেখা যায় 224x প্লাস এই যে এই সংখ্যাটা যেটা বেরিয়েছে 22,400/84 ইন্টু 1.5 মাইনাস এক্স ইকুয়াল টু 360। এবার আমাদেরকে কিন্তু এই পার্টটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা আমি করছি, দিয়ে দেখা যাক কি আসছে। তাহলে লক্ষ্য করো এখানে ক্যালকুলেশন করে আমরা যেটা পেলাম, প্রথমে এই 84কে আমরা ভগ্নাংশে যোগ করে নিলাম, তাহলে নিচে চলে এলো 84, আর এই 224x এর সাথে 84 গুণ হয়ে গেল। ঠিক আছে, প্লাস এই 22,400 দিয়ে আমরা ব্র্যাকেটে যে সংখ্যাটা আছে তাকে সেপারেটভাবে গুণ করলাম, তাহলে একবার 1.5 এর সাথে গুণ হলো, একবার x এর সাথে গুণ হলো, নিচে থাকলো 84 ইকুয়াল টু 360। তাহলে এই লাইন ওকে। পরের লাইনে আসি। পরের লাইনে দেখো আমি সিম্পলি এই দুটোকে গুণ করেছি, গুণ করে পেয়েছি এই সংখ্যাটা 18,816 এক্স, প্লাস এটাকেও গুণ করার পর আমি পেয়েছি এই সংখ্যাটা 33,600, মাইনাস যেটা ছিল সেটাই রেখে দিলাম 22,400 এক্স ডিভাইড বাই 84 যা ছিল তাই ইকুয়াল টু 360। তাহলে এই লাইনটাও ওকে। পরের লাইনে আসো। দেখো পরের লাইনে এবার আমি 84কে কোনাকুনি 360-এর সাথে গুণ করে দিয়েছি, তাহলে গুণ করলে আমি এদিকে পেয়ে গেছি 360 গুণিত 84। এবার সেই গুণফলটা এসছে 30,240 এত। আর বাম দিকে মানে এলএইচএসে আমি কি করেছি, এক্স যুক্ত টার্মকে একসাথে নিয়েছি, মানে 18,816 এক্স মাইনাস এই টার্মটা, তাহলে হয়েছে এত, প্লাস যেমন ছিল ঠিক তেমনই রেখে দিয়েছি এটাকে। পরের লাইনে আমি কি করেছি, এই সংখ্যাটাকে ওই দিকে নিয়ে চলে গেছি সমান সমানের ওপারে। তাহলে দেখো তোমরা এই যে দুটো সংখ্যা রয়েছে, এখানে আছে 18,816 এক্স আর এখানে আছে
22,400x। তাহলে দুজনের মধ্যে বড় কোনটা, এইটা না এইটা? নিশ্চয়ই এই দুজনের মধ্যে বড় হলো এটা। তাহলে বিয়োগ করার পর এদের দুজনের জন্য এই মাইনাস চিহ্নটা আসবে। ঠিক আছে, তাহলে তোমরা নিজেরাও কিন্তু ক্যালকুলেশনটা একবার করে দেখে নিবে। আমি ক্যালকুলেটর দিয়েই করেছি, কিন্তু তবুও তোমরা করবে, তাহলে একবার প্র্যাকটিস হয়ে গেল। আচ্ছা, তাহলে -3584x ইকুয়াল টু, একইভাবে আমি খেয়াল করো এই সংখ্যাটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে এর যে প্লাস চিহ্নটা ছিল সেই প্লাসটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস। তাহলে মাইনাস হয়ে গেল। এবার এখানে আছে 30,240, যেটা আগে থেকেই ছিল এদিকে ডান দিকে, আর যেটাকে নিয়ে গেলাম সেটা মাইনাসে আছে। তাহলে দুটোকে বিয়োগ করলে নেগেটিভ টার্ম পাবো। এখানে কিন্তু পজিটিভ নেগেটিভগুলোকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, না হলে তোমার অ্যান্সার কিন্তু ভুল চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে আমরা দুটো মাইনাস কেটে দিতে পারবো, তাই না? তাহলে এবার খেয়াল করো আমি কি করেছি, এই মাইনাসটা আর এই মাইনাসটাকে কেটে দিয়েছি। তাহলে এবার দুদিকেই প্লাস হয়ে গেল। ঠিক আছে, এবার এই সংখ্যাটাকে আমি নিয়ে চলে গেছি এর উল্টো দিকে, তাহলে এটাকে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে রয়েছে 3,360, তাকে ভাগ করতে হবে 3,584 দিয়ে। তাহলে ভাগ করলে আমরা, তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দেখবে এই রকম একটা মান তোমরা পাচ্ছ, 0.9375 এত গ্রাম। তাহলে এই ভ্যালুটা কার বেরালো, এক্সের ভ্যালু বেরালো। তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে মিশ্রণের মধ্যে CaCO3 থাকবে 0.9375 গ্রাম। ঠিক আছে, তাহলে এবার আমরা বের করে নিব যে মিশ্রণে MgCO3 পরিমাণ কত, তাই না? তাহলে কতটা হবে বলো না, 1.5 থেকে এই সংখ্যাটাকে এক্সকে বাদ দিলেই পাবো। তাহলে এক্স বলতে 1.5 মাইনাস 0.9375 গ্রাম। তাহলে দেখি ক্যালকুলেশন করে এটা কত আসছে। তাহলে খেয়াল করো এই বিয়োগফলটি করে আমরা পেলাম 0.5625 গ্রাম। তার মানে ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ আছে এত। এবার আমাকে শতকরা পরিমাণে আনতে বলেছিল কোশ্চিনে, তাই না? কোশ্চিনে ছিল শতকরা পরিমাণ। তাহলে শতকরা পরিমাণ বের করার সময় আমরা কি করব, লিখব CaCO3 এর শতকরা পরিমাণ। দেখো এটা তোমরা কিন্তু নিজেরাই পারবে। শতকরা পরিমাণ যখন আমরা কোনো কিছুর বের করি, ধরো তোমাদের কোনো একটা টেস্ট তোমরা দিলে, সেই টেস্টে টোটাল মার্কস ছিল 50 এবং তুমি পেয়েছো 45, তাহলে কি করবে, টোটাল মার্কসটা নিচে দিবে আর উপরে দিবে তুমি যেটা পেয়েছো ইন্টু 100, তাহলেই তুমি শতকরা মানে পার্সেন্টেজটা পেয়ে নিবে। ঠিক আছে, তাহলে ওই একইভাবে আমরা এখানে করব। তাহলে উপরে দিব হচ্ছে CaCO3 যা পরিমাণ ছিল মানে 0.9375, আর নিচে দিব টোটাল যে মিশ্রণের ভর ছিল মানে 1.5 গ্রাম ইন্টু 100। তাহলে এই ক্যালকুলেশনটা যা আসবে সেটাই হচ্ছে ওর শতকরা পরিমাণ। তাহলে দেখে নিই ক্যালকুলেশনটা কত আসছে। তাহলে এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে পেলাম 62.5%। একইভাবে আমরা MgCO3 এর একই রকম নিয়মে শতকরা পরিমাণ বের করব। তাহলে উপরে দিব 0.5625 আর নিচে দিব 1.5 ইন্টু 100। তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমরা পেলাম এখানে 37.5%। তাহলে এইভাবে আমরা খুব সহজেই দেখো দুটো যে আলাদা আলাদা পদার্থ তাদের ওই মিশ্রণের মধ্যে কি শতকরা পরিমাণ হিসাবে তারা রয়েছে তাদের পার্সেন্টেজটা কিন্তু আমরা বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা কিন্তু তোমাদের খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। তোমরা এটাকে খুব সুন্দর করে খাতায় কিন্তু করে নিও। তাহলে প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই। দেখো বলা হয়েছে 1 লিটার CO মানে কার্বন মনোক্সাইড ও CO2 মানে কার্বন ডাইঅক্সাইড এর মিশ্রণকে একটি নলে রাখা লোহিত তপ্ত চারকোল, চারকোল মানে হলো কার্বনের একটি রূপভেদ, ঠিক আছে, তার উপর দিয়ে পাঠানো হলো। এর ফলে মিশ্রণের আয়তন হলো 1.6 লিটার। তাহলে খেয়াল করে দেখো প্রথমে কিন্তু গ্যাস মিশ্রণের আয়তন ছিল 1 লিটার, কিন্তু পরে সেটা কত হয়েছে 1.6 লিটার। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু খেয়াল করার বিষয় এবং এটা পরে আমাদের কাজে লাগবে। তাহলে প্রাথমিক মিশ্রণটির শতকরা সংযুতি নির্ণয় করো। অনেকটা আগের মতনই, যে মিশ্রণটির শতকরা পরিমাণ বা শতকরা সংযুতি নির্ণয় করতে বলেছে। তাহলে কিভাবে প্রবলেমটা করব একটু দেখে নিই। দেখো তোমরা প্রথমে মনে রাখবে
কার্বনের কিন্তু দুটো টাইপেরই অক্সাইড হয়, একটা কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা যখন আমরা করব তখন আমাদেরকে বলে দিয়েছে যে এই মিশ্রণটাকে আমরা লোহিত তপ্ত চারকোলের উপর দিয়ে পাঠাচ্ছি। তাহলে ফার্স্টে আগে আমি ধরে নিই, হ্যাঁ, যেমন আগের প্রবলেমটাতে ধরে নিয়েছিলাম ঠিক সেভাবেই আমরা এখানে মনে করি যে মিশ্রণে সিও এর পরিমাণ ইকুয়াল টু এক্স। গ্রাম লিখব কি না, আগের বার কিন্তু ভর হিসাবে ছিল তাই আমরা গ্রাম দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু আয়তন হিসাবে আছে দেখো, তাই এখানে আমরা এটাকে লিটার আকারে লিখব। আয়তন পরিমাপ করা হয় লিটার এককে, তাই এক্স লিটার। তাহলে মিশ্রণে CO2 এর পরিমাণ কত হবে বলো তো? 1 - এক্স লিটার। তার কারণ টোটাল মিশ্রণটা তো 1 লিটারের আছে, তাই 1 - এক্স লিটার, কারণ 1 থেকে কম হবে। ঠিক আছে, এবার তোমরা একটা বিষয় মনে রাখবে, চারকোল হলো এক প্রকার বিজারক দ্রব্য, তাই সে কি করবে, কার্বন ডাই অক্সাইডের সাথে রিয়াকশান করবে এবং তাকে কিন্তু কার্বন মনোক্সাইডে পরিণত করবে। তাহলে সমীকরণটা কেমন হবে? CO2 মানে কার্বন ডাই অক্সাইড, সে চারকোল, এটার ব্র্যাকেটে লিখে দিলাম চারকোল, যাতে পরে তোমরা কনফিউজ না হয়ে যাও যে এই কার্বনটা কোথা থেকে এলো রে ভাই। তাহলে এই কার্বন মানে কিন্তু চারকোল। তাহলে এটার উপর দিয়ে যখন আমরা উত্তপ্ত করছি, উত্তপ্ত মানেই তো বললাম যে ডেল্টা চিহ্ন, তাহলে উত্তপ্ত করলে সেখানে কার্বন মনোক্সাইড তৈরি হলো মানে CO। এবার তুমি দুদিকে ব্যালেন্স করে নাও। ব্যালেন্স মানে যখন দেখবা তুমি দোকানে কোনো কিছু কিনতে যাও, তখন দোকানদার কি করে, দাড়িপাল্লার, ধরো এই যে দাড়িপাল্লা, সেই দাড়িপাল্লার যে দুটো দিক থাকে দুদিকে কিন্তু সমান সমান দেয়, মানে একদিকে বাটখারা চাপাই আর অন্যদিকে ওরা তুমি যে জিনিসটা নিবে সেটা দেয়, আর দুটোকেই কিন্তু একদম সমান সমান রাখে। ঠিক একই রকমভাবে তুমিও দুদিকে পরমাণুগুলোর সংখ্যাকে সেম করে নিবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটো কার্বন আছে কিন্তু এখানে একটাই কার্বন, আবার এখানে দুটো অক্সিজেন বাট এখানে একটাই অক্সিজেন। তাহলে তুমি এখানে তো টু টু বসাতে পারবে না, তাহলে তো ভুল হয়ে যাবে, তাহলে তো সিওটা হয়ে যাবে C2O2। তাহলে কি করবে, সামনে সবসময় বসাবে। ক্লিয়ার বিষয়টা? সামনে কেন বসালাম, কারণ যদি আমি এখানে 2 বসাতাম এখানে 2 বসাতাম তাহলে তো ওটা C2O2 হয়ে যেত, তাই আমি ওখানে না বসিয়ে সামনে বসিয়ে দিলাম। তাহলে কার্বনও হয়ে গেল দুটো, অক্সিজেনও হয়ে গেল দুটো। দেখো ক্লিয়ার? এবার একটা জিনিস খেয়াল করো, এসটিপিতে 1 মোল, বা আমরা ওটাকে 1 আয়তনও বলতে পারি। ঠিক আছে, 1 মোল, বা তুমি এটাকে 1 আয়তনও বলতে পারো। 1 আয়তন CO2 থেকে কত আয়তন CO তৈরি হয়েছে? 2 আয়তন, তাই না? 1 আয়তন CO2 গ্যাস থেকে লোহিততপ্ত চার উপস্থিতিতে 2 আয়তন CO উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 1 মাইনাস, তাহলে এটাকে আমরা ভাষাতে লিখি কেমন? তাহলে ভাষাতে লিখলে মনে হয় তোমাদের বুঝতে আর একটু ইজি হবে। তাহলে আমরা লিখতে পারি না এরকম যে 1 লিটার CO2 থেকে পাওয়া যায় ইকুয়াল টু কত বলো? CO 2 লিটার। ঠিক আছে, তাহলে একইভাবে 1 - x যেটা আছে সেটার জন্য পাওয়া যাবে কত? 2 ইন্টু 1 - x লিটার, ও পাশে CO দিয়ে দাও, CO এরকম। তাহলে 1 লিটার CO2 থেকে পাওয়া যায় 2 লিটার CO, তাহলে 1 - x লিটার CO2 থেকে পাওয়া যাবে এত CO। তাহলে দেখো এবার CO2 যেটা ছিল তার আয়তন কমপ্লিটলি পরিবর্তিত হয়ে COতে কনভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু COটা কি কোনোভাবে কার্বনের সাথে রিয়াকশান করবে? উত্তর হলো না। CO মানে কার্বন মনোক্সাইড কার্বনের সাথে রিয়াকশান করবে না। তাই মিশ্রণটাকে যখন তুমি লোহিততপ্ত চারকোলের উপস্থিতিতে কিছুক্ষণ ভালো মতো হিট করবে, তখন আলটিমেটলি শেষে মিশ্রণে কে পড়ে থাকবে? মিশ্রণে শুধুমাত্র কিন্তু কার্বন মনোক্সাইড পড়ে থাকবে। তাহলে এই লজিকের জায়গাটাকে তোমাকে ক্লিয়ার করে নিতে হবে যে মিশ্রণের শেষে শুধু কার্বন মনোক্সাইড মানে CO পড়ে থাকবে। তাহলে এখন আমরা
বলতে পারি না? দেখো তো, যে সিও এর মোট আয়তন ইকুয়াল টু, আগে অলরেডি সিও কত ছিল, এই দেখো এখানে লিখেছি এক্স এম এল, সরি এক্স লিটার, তাহলে এক্স প্লাস পরবর্তীতে কত হয়েছে, এই যে এটা, তাহলে 2 × 1 - x। তাহলে এটা যদি তুমি ভেঙে নাও তাহলে কি পাচ্ছ দেখো, এটা, তাহলে এটা থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো তোমার হচ্ছে 2 - x, আর এটা -2x, তাহলে হয়ে গেল x। তাহলে 2 - x এত লিটার। তাহলে সিও এর মোট আয়তন শেষে দাঁড়ালো 2 - x লিটার। তাহলে এবার আমরা শর্ত অ্যাপ্লাই করতে পারি যে 2 - x লিটার ইকুয়াল টু 1.6 লিটার। তাহলে শর্তানুসারে এটা আমরা প্রয়োগ করি। তাহলে শর্তানুসারে এটা আমরা লিখে নিলাম 2 - x ইকুয়াল টু 1.6। তাহলে এবার x ইকুয়াল টু, দেখো আমরা লিখতে পারি না 2 - 1.6, তাহলে এই বিয়োগফলটা করে পাওয়া গেল 0.4 লিটার। তাহলে অতএব মিশ্রণে সিও এর আয়তন, কারণ সিও এর আয়তনটাকে আমরা এক্স দিয়ে ধরেছিলাম, তাহলে মিশ্রণে সিওর আয়তন ইকুয়াল টু 0.4 লিটার। ক্লিয়ার? তাহলে যদি মিশ্রণে সিওর আয়তন এত হয়, তাহলে CO2 এর আয়তন কত হবে? টোটাল 1 লিটার ছিল, তার চেয়ে এক্সটাকে বাদ দিয়ে দাও, মানে 1 - 0.4, তাহলে দাঁড়ালো 0.6 লিটার। এবার শতকরা বের করতে বলেছে, তাহলে শতকরা তো একইভাবে একটু আগে দেখালাম তোমাদেরকে, যে সিও এর শতকরা আয়তন ইকুয়াল টু 0.4 বাই টোটাল ছিল 1 লিটার, ওই জন্য ইন্টু 100। তাহলে গুণ করে দাও 0.4 দিয়ে, তাহলে দেখবে তুমি পাবে মোটামুটি, এটা গুণ করো তাহলে 40%। ঠিক আছে? একইভাবে তুমি CO2 এর শতকরা আয়তন বের করে নাও, 0.6 ডিভাইড বাই 1 ইন্টু 100। তাহলে এখানেও একইভাবে হবে, তোমার পয়েন্টটা এখানে আছে, তাহলে পয়েন্টটা 100 দিয়ে গুণ করলে 2 ঘর ডান দিকে সরবে, তাহলে সেটা দাঁড়াবে 60%। তাহলে এইভাবে আমরা দেখো মিশ্রণের মধ্যে সিও এবং CO2 এর শতকরা পরিমাণকে নির্ণয় করতে পারলাম।